কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর সত্যি সত্যি আমাদের অনুষ্ঠানটার নাম যেটা বিশ্বাসে মিলায় বন্ধু, সেটা তর্কাতীতভাবেই আপনাদের সবার অত্যন্ত পছন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে। এবং আমরা অত্যন্ত সফলতার সাথে সিজন 1 শেষ করে কিছুদিন বিরতি নিয়েই আবার ফিরে এসেছি সিজন 2 নিয়ে। নতুন সেট, পুরাতন আমি, নতুন একজন অতিথি। এবং যেহেতু সিজন 2 এর আজকে প্রথম এপিসোড, এমন একজন অতিথিকে দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই, যাকে আপনারা সবাই চিনেন, জানেন, ভালোবাসেন। এবং তিনি এমন একজন ভালোবাসার পাত্রী যাকে না ভালোবেসে আসলেই পারাই যায় না। চলুন আগে একটু দেখে নেই আমাদের আজকের সেই বিশেষ অতিথি কে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে আমাদের অতিথি কে এবং তাকে আমি কি বলবো। শি ইজ গর্জিয়াস, শি ইজ প্রিটি, সে তো ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয়, আমার সাথে ওনার অনেকগুলো স্টেজ করা হয়েছে, অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে। স্টেজে ওনার মতো অনন্যা আমি আর দ্বিতীয় কাউটি খুঁজে পাইনি। এবং তিনি হচ্ছেন দ্য ডিভা হারসেলফ, আখি আলমগীর। আদাবার্সে থ্যাংক ইউ সো মাচ আখি আপু। প্রথমত যে মানে আজকে সিজন 2, তো সিজন 2 এর প্রথম এপিসোড ইনফ্যাক্ট। তো আমরা ভাবছিলাম যে এমন কাউকে নিয়ে আসি যিনি কিনা শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের মানুষের প্রিয় পাত্রী, এবং সেটা হচ্ছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটা জিনিস বলুন আপনি, সেটা হচ্ছে যে আমরা আপনাকে স্টেজে যেভাবে দেখেছি বা দেখে এসছি, এখনো ঠিক একইভাবে দেখে এসে 20 বছর আগেও যা দেখেছি, 20 বছর পরেও আপনি তা আছেন। এটা আমাকেও বলে অনেকে, যদিও এটা দেখে বলে না। হ্যাঁ, আজকাল বলা কমিয়ে দিয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে এটার এই রূপ রহস্যের কারণটা কি বা রহস্যটা কি? এটা মেবি জেনেটিক, এটা একটা ব্যাপার হতে পারে। ডিএনএ এভাবেই এসেছে আমাদের ধারাবাহিকভাবে, সেটা হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি একদম লেজি না, আমি খুব কর্মঠ। মানে আমি বাইরের কাজের কথা বলছি না, ঘরের কাজগুলো কিন্তু আমি সবসময় নিজে করার চেষ্টা করি। ওই কারণেও হয়তো একটা মানে সবসময় একটা যাই হোক, এরকম প্রাণ চাঞ্চল্যে ভরপুর আমাদের সবার প্রিয় আখি আলমগীরকে নিয়ে শুরু করছে আমাদের সিজন 2। এবং আমাদের অনুষ্ঠানের যে প্রথম এপিসোড, সেটাতে চলে যাচ্ছি। এবং সেই ভাগটি যেটা আছে, সেই ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। আচ্ছা আখি আপু, এই যে জীবনের গল্প আছে বাকি অল্প, এখানে আমরা একজন আখি আলমগীরের ফ্ল্যাশব্যাকে চলে যাবো, একটু ছোটবেলায় যেতে চাই। ছোটবেলায় আখি আপা কিরকম ছিলেন, ডানপিটে ছিলেন কিনা? আমার কাছে যতটুকু আমি বুঝি, আখি আপা হচ্ছে একটু চিকন, দুষ্টু প্রকৃতির। হ্যাঁ, আচ্ছা, আমরা 3 ভাই বোন, আমি বড়, কাজে বড়রা কিন্তু এমনি একটু শান্ত হয়, বড় মেয়েরা শান্ত হয়, সেদিক থেকে আমি শান্ত ছিলাম। আর ভাই বোন ভীষণ দুষ্ট ছিল, স্পেশালি তুলতুল অনেক দুষ্ট ছিল। ওর তত্ত্বাবধানে ভাইও দুষ্ট হয়ে গেছে। আর আমি কখনো যোগ দিতাম, কখনো দিতাম না, তবে আমি খুব শার্প ছিলাম। আমি দুষ্টুমি করলেও ধরা পড়তাম না বাবা মায়ের কাছে, না, কিন্তু ওরা ধরা পড়তো, ওরা মার খেত। এবং এখন যখন আমরা পিছন ফিরে তাকাই, দেখি যে বাবা মা কারো হাতে আমার মার খাওয়া হয়নি। আচ্ছা, তাই কি? হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট ক্রেডিট। এটা ট্রিক ওই সময়, এটা ট্রিক, এটা ট্রিক আর ক্রেডিট, আমি এখন নিজেকে ক্রেডিট দিব। হ্যাঁ, কিন্তু ওরা বেদম মার খেয়েছে, বাট আমার খাওয়া হয়নি। ওকে, সামহাউ। আচ্ছা, স্টুডেন্ট হিসেবে আখি আপা কিরকম ছিলেন? ভালো ছিলেন? স্টুডিয়াস ছিলেন? অল্প পড়ে ভালো রেজাল্ট হতো। স্টুডিয়াস ছিলেন? অল্প পড়ে আই ওয়াজ বলবো যে ব্রিলিয়ান্ট ছিলাম। আচ্ছা, ব্রিলিয়ান্ট ছিলেন। আচ্ছা, স্কুলের কোনো স্মৃতি যেটা এখন আপনার মনে পড়ে, এরকম কোনো? অনেক স্মৃতি, ছোটখাটো দু একটা আছে, কারণ আমি 8 পর্যন্ত একরকম ছিলাম। ক্লাস 9 আমি যেহেতু গার্লস স্কুলে ছিলাম, শহীদ আনোয়ারে, তো গার্লস স্কুল এমনি একটু রেস্ট্রিকশন বেশি থাকে, আর প্লাস আর্মিদের স্কুল, অনেক রেস্ট্রিকশন ছিল। তো আমরা যখন 9-এ উঠলাম, তো সেই কড়া কড়া টিচারগুলো, যেহেতু আমরা চলে যাব আর 2 বছর পরে, আস্তে আস্তে ওনারা একটু আমাদের সাথে নরম হলেন। আমরা সাথে সাথে আমাদের সমহিমায় আবির্ভূত হওয়া শুরু করলাম, মানে উদ্ভাসিত হয়ে গেলাম, যার ভিতরে যত দুষ্টুমি। এবং আমার মনে আছে ক্লাস 8 পর্যন্ত আমি খুবই সাবমিসিভ, চুপচাপ, ভীতু টাইপের একটা মেয়ে ছিলাম, যে ক্লাস 9-10-এ
পুরো ডানপিটে হয়ে যাই। Okay. এবং এই যে এখন আমাকে যে দেখো আউটস্পোকেন, ওটা ক্লাস 9 এর পর থেকে? এটা আমার ক্লাস 9 9 এ থেকে? টিচারদের ছাড় পাওয়ার পর আচ্ছা, থেকে আচ্ছা। আমার পার্সোনালিটি ভাগ্যিস চেঞ্জ হওয়া শুরু ভাগ্যিস করে। ওনারা ছেড়েছিলেন বা ছাড় দিয়েছিলেন। হ্যাঁ, না হলে আমি কিন্তু সেই এই আঁখি আলমগীরকে পেতাম না। ভীতু একটু কনফিউজড, মুখচোরা, লাজুক টাইপের মানুষই Okay. রয়ে যেত। এই যে যেটা হতো যে ক্লাস 9 থেকে যখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসলো এবং তারপরে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। হ্যাঁ। এর ফাঁকে যেটা জানতে চাই যে গানের জগতের প্রবেশটা কি করে হলো? গানের জগতে আমি তারও আগে ছিলাম। হ্যাঁ, তারও আগে ছোটবেলা থেকেই ছিলাম, শিখতেন কি গান? একেবারে ক্লাস 3 বছর বয়স থেকে আমাদেরকে সারেগামা শেখানো শুরু হয়। আচ্ছা। প্রথমে আমার খালা বিনু আহমেদ, যিনি খুব ভালো গান হুম, করতেন। হুম, তো থাকে না ফ্যামিলির স্টার, হ্যাঁ, একটা উনি থাকে। ছিলেন ফ্যামিলি আচ্ছা, স্টার, হ্যাঁ। এবং শি ওয়াজ ভেরি গর্জিয়াস, বিউটিফুল। তো ওনার কাছে গান শেখা শুরু করি। দেন সৈয়দ শামসুল হুদা আসেন, উনি আমাদেরকে গান শেখান। আমাদের বলতে আমি আমার বোনের কথা বলছি, আমি এবং বোন, যদিও সে বসতো না। আর তারপরে ওস্তাদ আক্তার সাদমানি, আচ্ছা। ওনার কাছে 8-9 বছর আমি ক্লাসিক্যাল তালিম নিই একেবারে, মানে উনি বাসায় এসে শেখাতেন। তারপরে সঞ্জীব দে গুরুজির কাছে অনেক বছর ক্লাসিক্যাল শিখেছি। যতদিন উনি বেঁচে ছিলেন উনি আমার বাসায় এসেছেন। ফ্যান্টাস্টিক। আর তাছাড়া একটা গানের মহল, একটা পরিবেশ, একটা ফিল্মিক আবহ, এগুলো তো এক্স্যাক্টলি গানের নেশা, এক্স্যাক্টলি মা এক্স্যাক্টলি। গান লিখছেন। তো আমি একটু মার গল্প, খোসনুর ম্যাডামের গল্প একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে যখন উনি গান লিখতেন তখন কিভাবে তিনি প্রভাবিত হতেন গানের লেখার ব্যাপারে? লেখার ব্যাপারে ওনার মধ্যে একটু রোমান্টিসিজম বা রোমান্টিক গানের, আম্মু তো বেসিক্যালি কবি। হ্যাঁ, তো কবিদের ভিতরে এমনি কিন্তু শব্দের ভান্ডার থাকে অনেক বড়, এবং তাদের জন্য গান লেখাটা আরো একটু ইজি হয়ে যায় যারা কবিতা লেখেন। এটা আমি মানে এভাবেই জেনেছি। তো আম্মুর সংগঠন ছিল অনুপ্রাস, সেটা প্রেসিডেন্ট ছিলেন, সেটা ছিল অরাজনৈতিক কবিতা সংগঠন। তারপর সেই অনুষ্ঠানগুলোতে যেতাম। ফিল্মের গান যখন আম্মু লিখতেন তখন সিচুয়েশন ওয়াইজ, হ্যাঁ, এবং আম্মুকে সবাই কম্পিউটার বলতেন, মানে 5 মিনিট 6 মিনিটে গান লেখা হয়ে যেত। হ্যাঁ। তারপরে টিভির গানগুলো আম্মু নিজে স্বাধীনভাবে লিখতেন। তো গান লেখা আম্মু যখন লিখতেন আমি সেটা আবার ডায়েরিতে কপি করে রেখে দিতাম। আচ্ছা। হ্যাঁ, এবং ডেট, কে গাইলো, কে সুর করলো, আমার হাতের লেখা অনেক আছে এখন আম্মুর ডায়েরিতে। তো ওই বিষয়গুলো আছে। আম্মুর গানগুলো যখন প্রচারিত হতো, কোনো শিল্পী গাইতেন, ওই গানগুলো তুলে ফেলতাম সাথে সাথে হারমোনিয়ামে, ওগুলো গাইতাম। তখন ভিসিআর ছিল, ভিসিআর এর রেকর্ড সিস্টেম ছিল, টিভির সাথে জ্যাক কানেক্টেড, সব গান রেকর্ড করা থাকতো, আমি রেকর্ড করতাম সব। তো ওইভাবে আমরা এগুলো নিয়েই বড় হয়েছি আসলে। প্লাস আব্বুর ফিল্মের গানের সিটিং, সেগুলো তো আছে, ওখানেও দেখছি আমাদের চোখের সামনে গান হচ্ছে, গান সৃষ্টি, বড় বড় তাবড় সঙ্গীতজ্ঞরা বসে গান তৈরি করছেন। তো একজন আঁখি আলমগীরের কাছে আলমগীর যে একটি, এই নামটির মাহাত্ম্য, গুরুত্ব, ভালোবাসার জায়গার থেকে যদি জিজ্ঞেস করি, কতটুকু প্রবল? এটা সময়ের সাথে এটার আমার বোধটা আরো বড় হয়েছে। যখন ছোট ছিলাম তখন তো সে, আচ্ছা আমার বাবা অ্যাক্টর, ফেমাস, কোথাও যেতে পারে না, গেলে অনেক ঝামেলা হয়ে যায়, ঘর ভাঙচুর হয়ে যায়, আর মানে কোনো ফ্যামিলি বিয়ে খেতে যেতে পারে না, কোনো অনুষ্ঠানে যেতে পারে না, আর আব্বু এই। হ্যাঁ, কিন্তু আমি যখন আর্টিস্ট হলাম, আমি যখন এই প্রফেশনে আসলাম, সিরিয়াস হলাম, সময়ের সাথে সাথে তখন আমি বুঝলাম যে আসলে অ্যাচিভমেন্টগুলো কত কঠিন এবং তার নামটা কত বড়, আর আমি আসলে কত ক্ষুদ্র তার কাছে বা তাদের কাছে। এবং এটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা ছিল যখন আমি বোঝা শুরু করলাম। এটা আমাকে অনেক গ্রাউন্ডেড করে ফেলেছে, যেটা আশেপাশে অনেকের হয় যে আমি কিছু একটা আমার ভিতরে কখনো আসতে পারি না আমার বাবা মার কারণে, কারণ আমি তাদের অর্ধেক কেন, মানে 25 ভাগও হতে পারবো না, কখনো পারিনি, পারবো না, বা হতে চাইও না। আসলে মাঝে মাঝে ছায়ায় থাকতেই ভালো লাগে না, অনেক ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে অ্যাচিভমেন্ট কিছুই হয় নাই, জাস্ট একটা কাজ করছি, গান গাচ্ছি, ব্লেসিং, দ্যাটস ইট। একজন আঁখি আলমগীরকে প্রথম কবে সিঙ্গার হিসেবে আমরা পেলাম, মানে আমি বলতে চাচ্ছি যে মানুষের কাছে, হ্যাঁ মানুষের কাছে কখন, কবে, সেই গল্পটা একটু ছোট করে শুনি। বিদ্রোহী বধূ ছবিতে আমি এবং সাগর জাহান
আনোয়ার জাহান নান্টু আঙ্কেলের সুরে। গানটা আম্মু লিখেছিলেন, আর দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেলের ছবি বিদ্রোহী বধূ, খুব সুপারহিট ছবি ছিল, বিরাট হিট ছবি। হ্যাঁ। তো ও আমি মৌসুমী আপু এবং বাপ্পা রাজ ভাইয়ের জন্য বুকে ধরে রাখবো এই গানটা এই প্রথম কিন্তু হঠাৎ করে ঝন্টু আঙ্কেল বলেন, যেহেতু আমি গান করি এটা সবাই জানতেন, বা বাসায় যখন স্ক্রিপ্ট নিয়ে বসা হতো, আব্বু শিডিউল নিয়ে বসা হতো, তখনও কিন্তু যে হারমোনিয়াম তবলা তানপুরা দেখলে যে কেউ বলবে মা আসো তো একটা গান গাও, হয়তো আমার বোনকে বলতো, আমার বোন গাবো না বলে, ঠিক আছে ওর গল্প আমি বলতে চাচ্ছি না আসলে কি কি এনিওয়েজ, বাট আমাকে বললে কিন্তু আমি লক্ষ্মী মেয়ের মতো এসে 2-3টা গান শুনিয়ে যেতাম। তো ওইভাবে আমি গান করি বা আমার গানের কণ্ঠটা হয়তো একটু ভালো বা গান শিখি, প্র্যাকটিস করি, এটা হয়তো ওনারা বুঝতেন। তো বসে আছে হয়তো, মা 2টা গান শোনা, এরকম সবার কাছে আমার গানের খবরটা ছিল এবং নাচেরও খবর ছিল, আমি খুব ভালো নাচতাম। জি, আমি আসতাম আচ্ছা, পরে যাচ্ছি তাহলে। তো ওভাবেই একদিন মানে ঝন্টু আঙ্কেল আব্বুকে বলে, আব্বু বলে আমি জানি না ইফ শি ইজ রেডি, আর আমি চাই না প্রফেশনাল, ওকে তো গান শিখাইছে, আমি গান শুনবো বলে, ও আমাকে গান শোনাবো, বাবার জন্য গান গাইবে, হলো আমাদের মেয়ে আমাদের ছবিতে গাবে, শখে মাঝে মাঝে 2-1টা ছবিতে গাবে, বাইরে তো গাবে না, প্রবলেম কি, এই করে কিন্তু বিদ্রোহী বধূ ছবিতে প্রথম স্টুডিওতে ঢোকা, প্রথমে কানের মধ্যে মাইক্রোফোন লাগানো, স্পিকারের সামনে যাওয়া, এবং সেদিন মাইক্রোফোনের সামনে যাওয়া, ইনফ্যাক্ট ছবির মহরত ছিল সেদিন, ওটা মহরত ছিল। আচ্ছা, এবং তৎকালীন সময় তো, হ্যাঁ, তৎকালীন সময় তো এটা একটা ইয়েই ছিল, রিচুয়ালই ছিল যে শ্রুতি বা অভিশ্রুতিতে গিয়ে, এলভিসে ছিল। আচ্ছা, তো ওই সময়ে এতগুলো লোকের মাঝে প্রথম প্লেব্যাক, যদিও যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ঘরেই তারকা, এবং ওই তারকা ব্যাপারটার সাথে যেহেতু জড়িত, তো সেহেতু ওই ভয়টা নিশ্চয়ই হয়তো ওইভাবে কাজ করে না। প্রেস ছিল, অনেক মানুষ ছিল, শাবান আন্টি গিয়েছিল, মৌসুমী আপু ছিল, বাপ্পারাজ ভাই ছিল, আব্বু ছিল, সবাই ছিল, আর অনেকেই গিয়েছে আমাকে দোয়া করতে। বাট আমার কাছে একেবারেই আনফ্যামিলিয়ার লাগে নাই, কারণ আমি তো রেকর্ডিং দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে, মাইক্রোফোন দেখে অভ্যস্ত, এবং তার অনেক আগে আমি মাইক্রোফোনে গান গেয়েছি। শওকত আলী মনের কাজ সাথে আম্মুর একটা কাজ ছিল, ওখানে জাহাঙ্গীর ভাইয়ের রেকর্ডিং এ উনার এক শিফট খেয়ে পুরো আমার গান আমি বসে বসে গান চলে আসছি। হ্যাঁ, তো মানে রেকর্ডিং আমার জন্য একদমই নতুন ছিল না, হ্যাঁ, আর বুঝতাম কম, এই কারণে না বুঝে গান গেয়ে চলে আসছে, অ্যালার্ট ছিলাম না। যখন বুঝা শুরু করলাম তখন থেকে প্রবলেম শুরু হলো। আচ্ছা, যেটা গানটা তো জানা ছিল, মানুষও জানে যে গানেরই মেয়ে বসে আছে পাশে, কিন্তু নাচের যে বিষয়টা, যেটা আমরা ফ্যামিলির লোকজন জানি, সবাই যেটা জানে না, সেই গোমরটা একটু আজকে ছোট্ট করে একটু ফাঁস করি, তারপর আমরা পরের সেগমেন্টে যাই। আমি একটু জানতে চাই যে এই যে নাচের বিষয়টা, এটা 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 কি করে হলো, এবং এটার প্রতি আগ্রহটা কি করে, এবং এটা কেন আর কন্টিনিউ করা হলো না? আচ্ছা, আমাদের যেটা ছিল, আমাদের সময় এন্টারটেইনমেন্ট যেটা ছিল, গান এন্টারটেইনমেন্ট ছিল আমাদের জন্য। তখন এত রেস্টুরেন্ট ছিল না, সিনেমা হলে আমরা গিয়ে সিনেমা দেখতাম, নট জাস্ট আব্বুর ছবি, ভালো কোনো ছবি আসছে জানলে, বা রাজাক আঙ্কেলের ছবি বা ভালো ছবি, ওরকম হলে কিন্তু আম্মু আমাদেরকে নিয়ে, বাসায় কাজের যারা হেল্পিং হ্যান্ড তাদেরকে নিয়ে, ড্রাইভার সহ আমরা কিন্তু অনেকগুলো 10-12টা টিকিট কেটে ওই যে কি ডিসি ওখানে বসে কিন্তু আমরা সিনেমা দেখতাম। এটা আমাদের একটা প্র্যাকটিস ছিল ছোটবেলা থেকে। ফ্রন্ট স্টল, রিয়ার স্টল, ডিসি, হ্যাঁ। তো এবং ওই প্যাকেটের চিপস আর ফান্টা, ওই যে প্লাস্টিকের প্যাকেটে, ওই চিপসের মতন মজার চিপস যতই চিপস আসুক, আমি খাইনি, যত বড় বড় কোম্পানির চিপস আসুক, ওটা নেই। হ্যাঁ, তো আর বিরতির আগে ওই যে আওয়াজ দিত টিং 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 টিং, ওই যে কাঁচের বোতলে, তখন খুব ভালো লাগতো যে এখন কোকটা খাবো, পেপসিটা খাবো, পানটা খাবো, এই মজা। তো ওই সিনেমা দেখা, আমাদের গান, আর হচ্ছে হলিডে তো বছরে হয়তো 1-2বার আমরা দেশের বাইরে যেতাম আব্বু, সো দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এন্টারটেইনমেন্ট কিন্তু মানুষের প্রতিনিয়ত লাগে আমার ছোটদের। তো ওইভাবেই কিন্তু আমাদের কি শুরু হলো, পরীক্ষা শেষ, একটা ছুটি, তখন আমাদের বাসায় কনসার্ট হবে। কনসার্টে অংশগ্রহণ কে করবে? আমি, ভাই, বোন, আমাদের 5-7 জন ফ্রেন্ড, তারপরে হচ্ছে হেল্পিং হ্যান্ডস, বাসার মেয়েরা, সবাই পারফর্ম করবে।
হ্যাঁ, গান বাছা হতো, যদি বাংলা সিনেমার হিট কোনো গান, হিন্দি সিনেমার হিট গান, তখন নাচ তুলতে হবে, কোরিওগ্রাফারও আমরাই, কিন্তু ভিডিও পজ দিয়ে 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 বন্ধ করে 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 নাচ তোলা, গান তোলা, তারপরে ওই মা খালা আত্মীয় স্বজন বসবে, কনসার্ট হবে। এখন গান নাচ করতে আসছে, এটা কিন্তু একটা খুব একদম সুন্দর একদম জিনিস, সুন্দর ডিজাইন করা। সুইট। হ্যাঁ হ্যাঁ আসলে সুন্দর। ভাবি জিনিসটা এখন তো হয় না। তো একটা জম্পেশ একটা কনসার্ট ড্রয়িং রুমে হতো, আমাদের বিশাল একটা বড় ড্রয়িং রুম ছিল, ওখানে এটা হতো। রাতে সব পোলাও মাংস আম্মু রান্না করতো, সবার খাওয়া দাওয়া হতো, মানে খুবই সুন্দর একটা ছবি তোলা হতো। কনসার্টের কস্টিউমস মানে থাকতো, মেকআপ থাকতো, ইট ওয়াজ আ প্রপার কনসার্ট। হ্যাঁ, তো ওই যে নাচের ওভাবে নাচতে নাচতে পরে দেখলাম যে না, আমার নাচ তো মানে আমি যে কোনো মুদ্রা তুলে ফেলতে পারছি। আমি কিন্তু কখনো শিখিনি নাচ। হ্যাঁ, কিন্তু তখন সবচেয়ে কঠিন নাচ ছিল তাম্মা তাম্মা লোগে। হ্যাঁ, ওইটা যেদিন আমি তুলে ফেলছি, আমি বলছি ওকে আমি পারবো। হ্যাঁ, তো এবং ওগুলো আমি, ওরা তো ব্রেক দিয়ে 7 দিন 1 মাস ধরে শুটিং করতো, আমি এট স্ট্রেচ নেচে ফেলতে পারতাম। হ্যাঁ, সো আই স্টিল এনজয় ডান্সিং, বাট ওভাবে তোলা হয় না এখনকার গান, পজ দিয়ে দিয়ে তোলার সময় হয় না। নিজে যেটা পারি ওইটাই একই মুদ্রা। এখন কি কখনো কখনো মানে নিজের হয় না যে মন ভালো নেই বা মন ভালো আছে হোয়াটএভার, আড়ালে আবডালে একেবারে নিজের রুমে একা একা কখনো গানের পাশাপাশি মানে এমনি এমনি নাচা হয়? হয় এখনো আখি আলমগীর নাচে? আমি বললাম আমি আসলেই নাচি, আমি নাচি, মানে কখনো হয় না যে আমি হয়তো হাঁটি কিন্তু অন্য কোনো এক্সারসাইজ আমি করি না, হাঁটা যাচ্ছে না, বৃষ্টি, কাজ, গিয়ে গান ছেড়ে নেচে ফেললাম। and this is Akhi Alamgir for you. Thank you so much Akhi আপা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই অনুষ্ঠানের যে প্রথম সেগমেন্ট, সেই সেগমেন্টটিতে আমরা প্রবেশ করেছিলাম এবং আখি আপার কাছ থেকে আখি আপার জীবনের অনেকগুলো গল্প তুলে নেওয়ার চেষ্টা করেছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, যেই সেগমেন্টটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আচ্ছা আখি আপা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। সেটা হচ্ছে যে আখি আপাকে আমরা সবসময় খুব লাইভলি দেখি, খুবই হাসি খুশি, খুবই প্রাণচাঞ্চল্য, যেটা নিয়ে কথা হচ্ছিল। ইভেন আপনার মধ্যে এত একটা পজিটিভ ভাইব থাকে না, যে কোনো সেটে আপনি যান বা যে কোনো পরিবেশে, আমরাও যখন থাকি একসাথে, আমরা আপনাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আসেন ততক্ষণ পর্যন্ত মিস করি যে আখি আপা কখন আসবে। তো এই যে চার্মটা, তো এর এর উল্টো পিঠে কখনো আখি আপা মনে কোনো না কোনো দুঃখ কি কাজ করে, দুঃখবোধ বা দুঃখ? অবশ্যই, একটু জানতে চাই। না হলে AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. তো আমি মানুষই না, দুঃখবোধ কাজ করে, আমারও ডিপ্রেসড লাগে। হ্যাঁ, আমারও 3-4 দিন 5 দিন ঘর থেকে বের হতে ইচ্ছা হয় না, বিছানা থেকে উঠতে ইচ্ছা হয় না, কিচ্ছু করতে ইচ্ছা হয় না, উঠে গিয়ে খাবার নিয়ে এসে খেতে ইচ্ছা হয় না। হ্যাঁ, মনে হয় অর্ডার দিয়ে খেয়ে ফেলি, এরকম মনে হয়। তো ওগুলো কেন হয় আসলে জানি না। অনেক সময় অনেক ছোট জিনিসে, হ্যাঁ অনেক সময় এরকমও হয় না যে আখি আপা যে জানিও না কি জন্য খারাপ লাগছে? সেটা তো হয়, বয়সের দোষ। না, আমার লাগে না এরকম। কিন্তু না, মন খারাপ হয়, অনেক মন খারাপ হয়। আর মন খারাপের রিজন কিন্তু সবসময় তুমি দেখবা কাছের মানুষরা হয়। আমার ভিতরে বেসিক্যালি মন খারাপের চেয়ে বেশি অভিমান হয়। ওকে, অভিমানটা খুব বেশি হয়। আর অভিমান কিন্তু সাধারণত আমরা প্রকাশ করি না। যার উপরে অভিমান হয় তাকে কিন্তু আসলে আমরা বলি না। যদি তারা ফ্যামিলি হয় বা বন্ধু হয়, হ্যাঁ, আত্মীয় হয়, তাদের সাথে কিন্তু আর তখন বলতে ইচ্ছা হয় না। হ্যাঁ, তখন মানে আমি খুব হার্ট হয়ে যাই তখন। এমনিতে আমি ইজি গোয়িং, অনেক কিছু সহজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এরপর কিছু কিছু ছোট ছোট জিনিস আমাকে বেশি হার্ট করে। ওই সময় আখি আপা কি করে? আমি সুইচ অফ হয়ে যাই, একদম সুইচড অফ। আমি কারোর সাথে কথা বলি না। আচ্ছা, একদম না। এবং তার মানেই না যে আমি তখন ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দিতে থাকি, ওরকম কিছু না। আমি তখন আরো হাস্যোজ্জ্বল ছবি দিতে থাকি, ওইটা আলাদা পার্ট, বাট আমি একদম অফ হয়ে যায়। আচ্ছা, আখি আপার কাছে আমার কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে এটা একটু দুষ্টুমি প্রশ্ন, এবং সেটি হচ্ছে যে যখন হয় না যে মানুষ কি হয়, আমরা তো মানুষের মধ্যে তো হিংসা বিদ্বেষও থাকে। তো আখি আপা খুব ভালো কাজ করছে, আখি আপা দেশে শো করছে, বিদেশে শো করছে,
স্টেজের পর স্টেজ করে যাচ্ছে, প্লেব্যাকের পর প্লেব্যাক করছে। তো আখি আপার যারা কন্টেম্পোরারি এরকম থাকতেই পারে দু একজন যারা এই ব্যাপারটা তাদের ভালো লাগছে না, তো হতেই পারে। তাদেরকে জ্বালাতনের জন্য, হ্যাঁ, যেমন অনেকে অনেক কিছু করেন, যেটা আসলো ফেসবুকের কথা, যে খুব ভালো আছি, খুব সুন্দর আছি, আমি এই করছি সেই করছি। তো আখি আপার পলিসিটা কি, আখি আপা কি করে? আমার পলিসি, আমি তখন কাজের ছবি কমিয়ে দিই। উল্টো? উল্টা আচ্ছা, যে ওরা যেটা ভাবছে ওটাই ভাবুক। না, ওরা যেটা ভাবছে ওটা আসলে আমার ভাবনার বিষয়ই না। হুম 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 আমি জাস্ট দেখি কোনো কিছু ওভার চোখে না পড়া ভালো। হুম 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 হ্যাঁ, 10টা কাজ করলে 7টা বা 6টার ছবি দিচ্ছি, অন্য 3টা পরেও দেওয়া যাবে, নিজে সুন্দর ফটোশুট করে ছবি দিতে থাকি, দ্যাট ইজ ডিফারেন্ট। আসলে আহ, কাউ আমি কারো হিংসার কারণ হই সেটা আমি চাই না, কাউকে আমি হিংসা করতেও চাই না। আর আমার কাছে মনে হয় যে আহ, আমি তো ব্লেসড সব দিক থেকে, সত্যি কথা। আমার কাউকে হিংসা করার সাজেই না। এটা যদি হিংসা করি তাহলে সৃষ্টিকর্তার প্রতি আমার মানে নাফরমানি হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি করতেই পারি না। যা দিয়েছে আল্লাহ আমাকে, আমি একদম মোর দেন হ্যাপি। বাহ, আমার সেটা ক্যারিয়ার ওয়াইজ বলো, আমার ফ্যামিলি বলো, আমার অ্যাচিভমেন্ট বলো, বা ব্যক্তি হিসাবেও একটা মানুষেরও তো গুণ থাকে। অবশ্যই। মানে আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে যেটা যেটা মানুষের জানারও প্রয়োজন নেই। সেটা ঘরের ব্যক্তি, শুধু আখি যে মেয়েটা সে বা মহিলাটা, সেই মানুষটা আসলে আল্লাহ তাকে অনেক ভালো মানুষ হিসেবে বানিয়েছে, এটা আমি জানি। বা ভালো আমি দিতে জানি, আমি দিতে শিখেছি, আমি গিভার। হ্যাঁ, তো এসব অনেক কিছু এখন এই সময় এসে মনে হয় যে না, আমি কন্টেন্ট একটা মানুষ। কন্টেন্ট যারা একবার ফিল করা শুরু করে তারা কিন্তু হিংসা ওই ওই জায়গাটাতেই থাকে না, নিজের চেহারার গ্লো নষ্ট করবে না। হ্যাঁ, তো আমি খুবই গ্লো নিয়ে খুব মানে কনসার্ন, আমি গ্লো নষ্ট করি না চেহারা। ফ্যান্টাস্টিক। আখি আপা কতটুকু প্রফেশনাল কাজের ব্যাপারে? কাজের ব্যাপারে ইফ আই কমিট, আমি মোটামুটি বেঁচে থাকা মানে মরার আগ পর্যন্ত আমি ওটা মানে ফুলফিল করার চেষ্টা করবো, আনলেস আমি একদম মানে ভীষণ অসুস্থ বা একটা ইনজুরি বা কিছু একটা কোনো ক্রাইসিস ওরকম। এছাড়া আমি সাধারণত কমিটমেন্ট করে মানে ভাঙি না। আরেকটা প্রফেশনাল আরেকটা বিষয় হচ্ছে, এটা আমার কাজের ব্যাপারে, বাট আমি কাজও খুব বেশি করতে চাই না। এটাও কিন্তু আমার একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা সারা জীবন ছিল আমার। আমি সব সময় কোয়ালিটিতে ছিলাম, কোয়ালিটি। কোয়ান্টিটি কখনোই আমার কনসার্ন ছিল না। বাট কোয়ান্টিটি হয়ে যায়, সেটা আলাদা বিষয়। তুমি না বলতে পারো না অনেক সময়। এখন তোমার কাছে 7 দিনে 7টা শো আসলে তুমি তো ঘরের লক্ষ্মীকে পা দিয়ে ফেলে দিবা, একেবারেই নয়, প্রশ্নই আসে না। নো ওয়ে। সো ওইটা আলাদা ব্যাপার। কিন্তু এর বাইরে আমি কাজ ফ্যামিলি একটা ব্যালেন্স করে সবসময় চলেছি। সো আমি প্রফেশনাল বাট নট লাইক হার্ড কোর ওরকম কিছু না। ফ্যামিলির কথা আসলে আমি একটু ফ্যামিলিতে আবার যাব, এবং আমরা যেটা দেখি, বিশেষ করে আমরা খুব কাছের মানুষজন সহ অনেকেই আমরা জানি যে আখি আপা যেরকমই ভালো বাবা মায়ের কাছে একটা সন্তান, ঠিক তেমনিভাবে আখি আপার যারা সন্তান তাদের কাছে আখি আপা অসম্ভব ভালো একটা মা। এটা এখনো জানি না, আমরা জানি, সময় বলবে। আচ্ছা, এবং যেটা আমরা দেখি যে সবসময় আখি আপা তার সন্তানদের জন্য তার কাজের ব্যস্ততার মাঝ থেকে সময় বের করে নিয়ে ঘুরছে, দেশের বাইরে যাচ্ছে, এটা আমরা খুব দেখি। এবং এই জিনিসটা কি আখি আপা কতটুকু এনজয় করে? এটাই ছিল যখন আমার বাচ্চা হয়েছিল, সেই 2002, তখন আমার ক্যারিয়ার পিক চলছে, শুরু হচ্ছে আর কি, একদম রকেটের মতো। ওই সময় কিন্তু অনেকে বলেছিল যে গেল ধপাস, শেষ, আর কিভাবে। হ্যাঁ, বাট আমার মানে প্রথম বেবি হওয়ার 18 দিন পরে আমি প্রথম কনসার্ট করি। ওকে, জাস্ট 18 দিন পরে। তারপরে পরের মানে বাচ্চার বয়সের ব্যবধান কিন্তু 2 বছর মাত্র। হ্যাঁ, তো মানে 2 বাচ্চা, ছোট বাচ্চা, ওদেরকে এই ক্ষেত্রে অবশ্য আমার আম্মুর হেল্প আমি মানে চিরকৃতজ্ঞ আম্মুর প্রতি। তো আম্মু বাচ্চাদের দেখেছে বলে আমি ওই সময়টা কাজ করতে পেরেছি।
বাট আমার একটাই কনসার্ন ছিল কাজের বাইরে 1 মিনিট আমি বাইরে থাকবো না, ওকে, নো সোশ্যাল লাইফ। এবং আমি দেখিও নেই আপনাকে। এখন আবার আমি ধরো লাস্ট 4-5 ইয়ার্স আমি স্কুলের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হয়েছি। মেয়েরা তো বড় হয়ে গেছে, নিজেদের ভালো মন্দ বুঝতে পেরেছে, ওরাই কেউ বাইরে পরে আসা যাওয়ার মধ্যে। সো আমি এখন অনেক ফ্রি, এখন আমি এনজয় করি। আচ্ছা, কখনো এরকম আছে যে মেয়েরা তো বড় হয়ে গেছে, মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মেয়েরা মায়ের মা হয়ে যায় আর কি, মেয়েরা তখন মা হয়ে যায়, তো মেয়েরা এরকম কখনো বলে যে মা তুমি এটা কেন করছো বা ওটা করো না, বা তোমার এটা ভালো লাগছে না বা এরকম করা উচিত হয়নি? কিছু ক্ষেত্রে বলে, বেশিরভাগই বলে না, কারণ হচ্ছে যে আমি তো ওদের সাথে আমি ভীষণ আপ টু ডেট। আমি মানে জাস্ট বিকজ আমার বাচ্চারা গ্রোন আপ মানে আমি একদম ওল্ড এজ সেটা না, আমি ওদের মানে অ্যাজ পার দেয়ার লেভেল আমি সেরকমই আছি। তো আমি মডার্ন অনেক, এবং ওরা উল্টা বলে যে আম্মু আমার ফ্রেন্ডদের মারা তোমার চেয়ে সব 10-12 বছরের ছোট, বাট তোমাকে কেন এত ছোট লাগে? তো এই আর কি। বাট হ্যাঁ, কিছু জিনিস ওরা বলে আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে, বলে যে আমার সোশ্যাল মিডিয়া আরো প্রাইভেট হওয়া উচিত। বাট মানে এই একটা জিনিস ওদের সাথে, যেহেতু ওদের এখনো ফেসবুক নাই, ওরা ফেসবুক ইউজ করে না, তো ফেসবুক খ্যাতরা ইউজ করে, এটা ওদের ধারণা। আম্মু ফেসবুক কেন ইউজ করো? সো আমরা দুজন খ্যাত বসে আছি এখানে। আমি বলছি এত আমাকে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ভেরিফাইড খ্যাত, কারণ আমাদের ব্লু টিক আছে। চিন্তা করতে পারো, বলছে আমি ফেসবুক ইউজ করো না। আমি বলছি তাহলে কাজটা কোথায়? বলে ফ্যান পেজ, ঠিক আছে, অ্যাকাউন্ট তোমার কি দরকার? বা আমি ওদের সাথে যত এখন বাইরে যাই এগুলো ওরা দিতে মানা করে ছবি। ওকে, হ্যাঁ, বা দিতে চাইলে বলে দেখি আগে চেক করি কোন ছবি দিচ্ছ, তুমি র্যান্ডম ছবি দাও, র্যান্ডম এভাবে দেওয়া যাবে না, একটা বা দুইটা ছবি কখনো দিবা। হ্যাঁ, তুমি দেখো অন্য আর্টিস্ট বা ওরা কিভাবে ইন্ডিয়ান আর্টিস্টদের রেফারেন্স দেয়, হলিউড আর্টিস্ট, দেখো ওরা মাসে একটা পোস্ট দেয় আর তুমি প্রতিদিন 6টা পোস্ট দাও। হ্যাঁ, সো এইটা আমাদের একটা মতের অমিল হয়, এই আর কি, আর তেমন কিছু না। বাকি সব ওরা জানে যে না, মা ইজ ভেরি আপ টু ডেট পারসন। একটা লাস্ট কোয়েশ্চেন এই সেকশনের, আমার কাছে যেটা মনে হয় আমরা সবাই কম বেশি উল্টোটা ফেস করি, কারণ কি অনেকে মনে করে যে, যেটাকে এখন একটা কি বলে, ওই স্পেশাল একটা ওয়ার্ড ইউজ করেন, নেপোটিজম, নেপো কিডস, নেপো। তো আমাদের খেলে উই আর নট, আসলে বেসিক্যালি উই আর, বাট উই আর নট। ওইটাই বলতে যাচ্ছিলাম যে এই যে অনেকে বলে যে আখি আলমগীর তো আলমগীর সাহেবের মেয়ে, এমনি সুযোগ পেয়ে গেছে, গানই শুনতো না। হ্যাঁ, নাহলে কে শুনবে ওর গান? কে ওর গান শুনতো? এই জায়গা থেকে একটু জাস্ট আপনার বক্তব্যটা জানতে চাই। মেবি শুনতো না, সো কিন্তু শুনতেছে, আমি কি করব? আই এম সরি, আমার কিছু করার নাই। হয়তো শুনতো না, আসলে হয়তো ভালো হয় না, আমি মেনে নিচ্ছি। আসলে আমার গান ভালো হচ্ছে না, আমি মানছি, কিন্তু যদি আপনি প্রফেশনাল টাইম করেন, এতগুলো বছর যে মানুষকে বোকা বানানো যাচ্ছে, এটাও তো এটা অনেক বড় ক্রেডিট, এটাও একটা গুণ। হ্যাঁ, যে আমি কিছুই পারি না, কিন্তু স্টিল আপনি আমাকে প্রথম সারির একজন সিঙ্গার ভাবছেন, আমি 2-2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং আপনি আমাকে ফলো করছেন স্টিল, যে এটা বলছে সে তো আমাকে ফলো করে এসেই বলছে বা ভাবছে, তো আমাকে একটু ক্রেডিট তো দিতেই হবে এটার জন্য। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। নাওয়াডেজ আমি এইভাবে হ্যান্ডেল করি। ওয়াও, শেখার আছে এখন অনেক কিছু। আমি মেনে নিলাম, বি হ্যাপি। আপনি খুশি থাকেন, আপনি খুশি থাকলেই আমি খুশি, আপনি খুশি থাকেন। আচ্ছা, আমরা এই ব্যাপারে সবাই খুব খুশি, এবং এই খুশি খুশি মুহূর্তটাকে ধরে রাখতে চাই। চলে যেতে চাই আমাদের অনুষ্ঠানের একদম শেষ যে ভাগটা, সেই ভাগটাতে, এবং সেই ভাগটার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ধারণা ছিল একটা সময়, একটা পর্যায়ে, যখন তারা আসলে অত স্মার্ট হয়নি, যে আলমগীর আঙ্কেলের ওয়াইফের নাম হচ্ছে শাবানা। হ্যাঁ, তো এই জায়গাটা কি কখনো আপনি আপু ফেস করেছেন কখনো, যে তোমার মা কি শাবানা কিনা, বা কেউ কোয়েশ্চেন করেছে কিনা, এরকম হয়েছে? ছোটবেলায় গল্পই জানতে চাচ্ছি। ছোটবেলায় তো আমি এরকম ছিলাম না, ছোটবেলায় বললাম না একটু ভীতু টাইপ, শাই টাইপ, আমি খুবই কষ্ট পেয়েছি। ওইটাই জানতে চাচ্ছিলাম যে রিঅ্যাকশন, মানে এটা কেমন প্রশ্ন? হ্যাঁ, তা আপনি জানেন না এগুলো সিনেমা, এগুলো মিথ্যা, হ্যাঁ, এরকম মানে রিঅ্যাক্ট করতাম। হ্যাঁ, বাট এখন তো খুবই মজা লাগে। মিমও বার হয়েছে না? হ্যাঁ, মিম বের হয়েছে।
যে তখনই বিশ্বাস আচ্ছা, তো সেদিনই বিশ্বাস তো সেদিনই ভেঙে গেছে যেদিন যখন জানলাম যে শাবানা আলমগীরের বউ না। আমি এটা সেভ করে রাখছি। That's So true, funny. that's true. আচ্ছা, কিন্তু এই যে বিশ্বাস ভঙ্গের ব্যাপারটা, সেই জায়গা থেকে কখনো কি মনের মধ্যে ওই বয়সটাতে যেরকম হয়েছিল যে আচ্ছা বউ না, বাট তাদের মধ্যে কি কোনো রিলেশনশিপ আছে কিনা বা এরকম না। কিছু কখনো মনে হয়েছে কখনো আপনার? শাবানা আন্টিকে যেভাবে আমরা দেখেছি, এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, একদম ঘরোয়া, ঘরের ম্যাক্সি পরার, আন্টি রান্না করছে, হালুয়া রান্না করে এসে আমাদের মুখের ভিতরে দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ, স্কুলের আমি আর সুমি একই স্কুলে ছিলাম হ্যাঁ, হ্যাঁ, আমাদের স্কুল ফাংশনে কে সাজাবে, অত সুন্দর সাজ তো আমরা করতে পারবো না। আন্টি বললো যে আম্মুকে বললো পাঠায় দেন আখিকে, আমি সুমিকে আখিকে একসাথে সাজাবো। ফুল ফিল্মের মেকআপ দিয়ে গেলাম, শাবানা আন্টি সাজাচ্ছে, ভাত নলা করে মাখাই ভাই দুইজনকে জোর করে করে খাওয়াচ্ছে। ওই মানুষকে আমি কিভাবে, She is wonderful, she is হ্যাঁ wonderful. সেটাই। এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এই প্রশ্নটা করা হয় যে শাবানা আন্টির গল্প তো অবশ্যই আসবেই, তারপরে আমি যদি জানতে চাই যে বাবা আলমগীর থেকে বের হয়ে একজন অভিনেতা আলমগীরের সাথে অনেকেরই জুটি হয়েছে, হ্যাঁ, কিন্তু তার মেয়ে হয়ে আখি আলমগীরের সবচেয়ে প্রিয় নায়িকার নাম কি? যাহা বলিব সত্য বলিব। কি একটা মুশকিল না। খুব বাংলাদেশে বাংলাদেশে অবশ্যই মানে আলমগীর আঙ্কেলের সাথে যারা কাজ করেছেন সেখান থেকে বলি ববিতা আন্টি। ববিতা আন্টি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমারও সবচেয়ে ফেভারিট নায়িকার নাম ববিতা। আচ্ছা, যেহেতু কিন্তু স্ক্রিনে আমরা আলমগীর শাবানাকে এত দেখেছি এবং ওনাদের একটা রেকর্ডও আছে একসঙ্গে জুটি হয়ে এতগুলো সিনেমা, আমার মনে হয় যে 127 আর 123 এটা এই রেকর্ড কেউ ভাঙতে এটা পারবে না। ভাঙতে পারবে কেউ? পারবে না। তো সেই জায়গার থেকে শাবানা আন্টির জায়গায় ববিতা আন্টি কেন? মানে না, না, পছন্দের জায়গা হতেই পারে। পছন্দের না, ববিতা আন্টি ইন জেনারেল আমার ফেভারিট। আচ্ছা, নট এজ আব্বুর জুটি হিসাবে বলিনি আমি। জুটি হিসাবে আসলে শাবানা আন্টির সাথে আব্বুর একটা আলাদা হ্যাঁ, ওটা খুব কেমিস্ট্রি স্বাভাবিক, আছে। হ্যাঁ। হ্যাঁ, বাট ববিতা আন্টি আমার মানে ওভারঅল কেন যেন আমার ওনাকে আমারও, খুব মানে এবং ওটার উত্তরটা আমারও কেন জানো আমি কেন জানি না। আমি বলতে পারবো না, বিকজ দেন দেয়ার ইজ কবরিয়ান। হ্যাঁ, সবাই আছে, অনেক বড় বড় আর্টিস্ট। এক্স্যাক্টলি। আমার জানি না, আমি রোজিনা আন্টিকে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এবং এখনো যে উনি ওনার ফিটনেস হ্যাঁ, উনি সচেতন, উনি ধরে রেখেছেন। স্ক্রিনে কিন্তু শি ইজ গর্জিয়াস। হ্যাঁ, নো ডাউট। তো আমার কাছে ভালো লাগে। ইভেন অলিভিয়া ও মাই গড। হ্যাঁ, আমি ওনার মতন মানে সুন্দরী নায়িকা, মানে বিদেশিনী। আরেকজন সুন্দরীর নাম বলি জয়শ্রী। ও মাই গড, হোয়াট এ বিউটি। সত্যি কথা। হ্যাঁ, আমি খুব মানে বাট ববিতা আন্টি ভীষণ ভীষণ পছন্দ। ববিতা আন্টি গ্ল্যামারাস, একদম, নো ডাউট। আচ্ছা, এবার আসি ভাত দে ছবির গল্প। একটু না বললেই নয়, ওটা আসলে বলতেই হয়। তো ওখানে আপনার চয়েসটা কি অটোমেটিক ছিল নাকি আলমগীর আঙ্কেলের মেয়ে বা দেখেছে আপনাকে, না কিভাবে হলো ওই জিনিসটা? না, ওখানে সবারই মেয়ে ছিল, সবার যারা ছিল সবারই ওই বয়সী মেয়ে ছিল। এই মেয়েটাকে সিলেক্ট করলো কি করে, মানে কিভাবে? জানি না, আসলে একদম আমি জানি না কিভাবে হয়েছে। অন্য কারো যে মেয়েটার অভিনয় করার কথা ছিল সে কারো মানে ফিল্ম লাইনের হয়তো কেউ না, সামহাউ শি গট সিক, সাডেন ডিসিশন নেওয়া হয় যে she got sick and you got the national award। ব্যাপারটা কিন্তু তাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সি ইটস অল প্ল্যান্ড, উপরে কিন্তু সব প্ল্যান হয়ে আছে। হ্যাঁ, whether you want it or not। এবং জানো সবচেয়ে মজার কথা হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তখন তো ক্যামেরায় ছবি তোলা হতো, ওই আম্মু যে কয়েকটা অনুষ্ঠানে গিয়ে যে কয়েকটা তুলেছে ওইগুলোই আছে, কোনো প্রফেশনাল মানে ফটোগ্রাফারের তোলা ছবি আমার কাছে নাই ছোটবেলার। সবচেয়ে সুন্দর ছবিটা হচ্ছে আব্বু, আমি আর দিলীপ আঙ্কেল দাঁড়ানো, ওটা আমি পেয়েছি। তো যে আমার হাতে আবার দুইজন দুই পাশে। তো এটা ছিল, হওয়ার ছিল, এক্স্যাক্টলি হওয়ার ছিল। ইভেন কিছুদিন আগে আলমগীর আঙ্কেলের একটা পডকাস্টে, মানে আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু হিম, সে এত সুন্দর করে আমার বাবার কথা বললেন, মানে হয় না যে একটা ভালো লাগার জায়গার থেকে, একটা শ্রদ্ধাবোধের জায়গার থেকে, এবং ওনার এই বলাটা এত বেশি ভালো ছিল যে আমি ওটা ইয়ে করে রেকর্ড করে
এখনো রেখেছি, আমি প্রত্যেকদিন একবার করে শুনি, ইন্সপিরেশনের না? জায়গা থেকে ভালো ভালো লাগা, লাগে, ভীষণ ভালো হ্যাঁ। লাগার জায়গা। আমাদের কিন্তু আমাদের নিজেদের কাজের চেয়ে বাবা মার কথা শুনতে বেশি বেশি ভালো বেটার লাগে, হ্যাঁ, তাই না? বেশি হ্যাঁ, হ্যাঁ, বেশি আনন্দ পাই। সত্যি। আচ্ছা, একেবারে শেষের দিকে একটা প্রশ্ন এখন করছি, এটাও যাহা বলিব সত্য বলিব অ্যাঙ্গেল থেকে। প্রথম কবে চিত্রনায়িকা হওয়ার অফার আসে? নিশ্চয়ই এসছে। হ্যাঁ, এসেছিল চাঁদনির আগে, Okay. চাঁদনির জন্য। চাঁদনির জন্য, হ্যাঁ। মানে এহতেশাম হ্যাঁ, জেঠুর? হ্যাঁ, আচ্ছা, তখনই। ক্যাপ্টেন সাহেবের। হ্যাঁ। তারপরে ওটাকে আমি টার্ন কিন্তু ডাউন করা তখন হলো কেন? অনেক ছোট, হুম 6-7 মেবি, হুম বা আরো ছোট, কিন্তু ভাদ্রে রিলিজ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, শাবনাজ আপু জানেন এই গল্পটা? হয়তো জানেন, এখন আচ্ছা, আমি জানি না। আচ্ছা। হ্যাঁ, তো যেহেতু আমাদের একটা আলাদা গ্রুপ আছে, আমরা মাঝে মাঝে এক হ্যাঁ, হই। অনেকে বলে যে না, কেয়ামত থেকে কেয়ামতের জন্য, না, ওটার জন্য আমাকে চাওয়া হয়নি, আমাকে চাঁদনি। চাঁদনির জন্য চাওয়া হয়েছিল, আর চাঁদের চাঁদের আলো। হুম চাঁদের আলোর জন্য আচ্ছা। নজরুল আঙ্কেল হ্যাঁ। ওমর সানি ভাইকে আমাদের বাসায় নিয়ে আচ্ছা। এসেছিলেন এবং আমাদেরকে পাশাপাশি দাঁড় করিয়েছিলেন দেখার জন্য যে দেখার জন্য, কিরকম লাগে। হ্যাঁ, যে হ্যাঁ, দেখেন ভালো লাগতেছে দেখতে, হ্যাঁ। তো এই দুইটাই কিন্তু হয়নি, কারণ তখন 2টার সময় কিন্তু আমি স্কুলে। আচ্ছা, বাবা হ্যাঁ, আর বাবা somehow বলেছে বলেছেন যে যে ও হঠাৎ করে সিনেমার ইয়ে করতে, কিন্তু ওই যে একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্ম, এই জন্য আমি ভাবতে থেকে এসেছি। হ্যাঁ, চাইল্ড আর্টিস্ট মানে অবধারিত, সে পরবর্তীতে আসবেই। অবধারিত আসবেই। তো আর মেয়েদেরকে কি 6-7 থেকেই একটু বড় লাগে কিন্তু, তাই না? তো চাইলে সাজগোজ করে নায়িকা হওয়াই যেত। ইভেন আসলে যত অ্যাক্ট্রেস এসেছে সবাই কিন্তু 15-16-14 নায়িকা হয়েছে আসলে কম বয়সে। তো বাট আমার বাবা বলেছে ও একবার সিনেমায় গেলে there is no stopping her, ওর জীবনে পড়াশোনা হবে না। which was true in fact. হ্যাঁ। কিন্তু আমি যদি জানতে চাই, যখন চাঁদনি রিলিজ হলো, সুপার হিট হয়ে গেল, শাবনাজ নাইমের জুটি আমাদের বাংলাদেশ চারিদিকে আনাচে কানাচে ছড়িয়ে পড়লো, কোনো রিগ্রেশন ছিল যে ছবিটা যদি আমি করতাম? একদম না, ও মাই গড, মানে শাবনাজ আপু, নাইম ভাই, মানে আমি অ্যাক্ট্রেসের জায়গা থেকেই বলি, শাবনাজ আপুর ব্যাপারটা এরকম ছিল যে আমি এখনো ওনাকে শুধু একজন অ্যাক্ট্রেস হিসাবে দেখি না, আমি ওনাকে একটা বোন হিসাবে দেখি, আর উনি সেই ভাইবটা দিয়েছে বলেই সেটা হয়েছে। হ্যাঁ, তো যখন আমি স্ক্রিনে, মানে চাঁদনিতে ছিল একটা মানে রেকর্ড ব্রেকিং একটা ব্যাপার এবং নতুন একটা রাস্তা শুরু হলো সবার জন্য। একদম। কখনো আমার মনে হয় নাই যে আমি যদি নায়িকা হতাম আমি খুব ভালো একটা কিছু করতাম। আমার কাছে মনে হচ্ছে ও মাই গড, মানে লুক এট হার আইজ এন্ড বিউটি, আমার কাছে মনে হচ্ছে না, একদম পারফেক্ট ছিল। যেটা হয় না সেটাই ভালোর জন্য হয়, যেটা না হয় সেটা মানে না হওয়ার জন্যই ঠিক আছে। ফ্যান্টাস্টিক। কিন্তু আজকে হলো, আজকে আমাদের সেকেন্ড সিজন শুরু হলো এবং আপনাকে পেলাম। We are very grateful and honored. I'm also grateful. Thank you so much আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং Thanks for having সিজন 2টাকে একটা কিক স্টার্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা একটা কিক স্টার্ট না দিয়ে আমরা একটা লাভ স্টার্ট। আচ্ছা, লাভ স্টার্ট। এন্ড লাভ ইউ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। শুরু হয়ে গেল সিজন 2। সিজন 2 এর আগামী পর্বে আরেকজন অতিথি বা তারকা অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠান বিশ্বাসে মিলায় বন্ধু, এই অনুষ্ঠানের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।